কিন্তু আমি জানি এই ঘটনা বাংলাদেশের প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে পীড়া দিচ্ছে। শিল্পীদের মারা হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি নাকি ভেঙে দেওয়া হয়েছে। এটা কোন সভ্যতা? তা বলে যার কারণে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন মুক্তি পেল, বাংলাদেশ স্বাধীন হলো, সেই মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে। এটা কোন ছাত্র আন্দোলনের দাবি ছিল? মুজিবের মূর্তিতে প্রস্রাব করে দেওয়া হচ্ছে। এটা কোন ছাত্র আন্দোলনের দাবি ছিল? পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। এটা কি ছাত্র আন্দোলনের দাবি ছিল? জামাতের মতো দল যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, তাদের লোকেরা জয়োল্লাস করছে এখন। দেখুন, কেন পাহারা দিতে হবে? অবশ্যই ধন্যবাদ সেই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের যারা সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন। সে দেশের সংখ্যালঘু মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি প্রভৃতি ধর্মের মানুষ। মেজর সংখ্যা লঘু বলতে হিন্দুরাই। যারা বাংলাদেশ যখন তৈরি হলো সেই সময় তারা সংখ্যায় ছিলেন হচ্ছে প্রায় 23% কাছাকাছি, 25-23%। আজকে 8%-এর নিচে নেমে গেছে এই অত্যাচারের জন্য। পাহারা দেওয়া হচ্ছে মানেই এখানে আতঙ্ক আছে। একটা হোটেলে জ্যান্ত মানুষ জ্বালিয়ে দেওয়া হলো। রাহুল আনন্দ একজন শিল্পী যিনি বিশ্ববিখ্যাত, তার বাড়ি শেষ করে দেওয়া হলো, তার বাদ্যযন্ত্র মিউজিক সব ভেঙে দেওয়া হলো। এটা কি হচ্ছে? চীন বা পাকিস্তানের পাল্লায় যদি বাংলাদেশ পড়ে তাহলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও আরো খারাপ হবে। আবার বলছি, এরা ছাত্র নয়। দেখুন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের ঘটনা, হঠাৎ করে যে ঘটনা ঘটেছে, যে জনবিক্ষোভ হয়েছে, তা সারা পৃথিবীতেই সাড়া ফেলেছে বা নাড়া দিয়েছে। এবং যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে বাংলাদেশে যেই শাসন ক্ষমতায় থাকুন না কেন, সেটা বাংলাদেশ মুক্তিযুদ্ধে 71-এ যখন তাদের নিজেদের অধিকার কেড়ে নেয়, সেই যুদ্ধের সময় থেকেও কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের পাশেই দাঁড়িয়েছিল। এটা কেউ অস্বীকার করতে পারবেন না। এবং বাংলাদেশের ভালোতে, বাংলাদেশের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবেশী দেশ হিসেবে ভারতবর্ষ চিরকালই দায়িত্বশীল ভূমিকা পালন করে এসেছে। এবার আপনারা একটা জিনিস যদি খুব ভালো করে দেখেন, যে ছাত্র আন্দোলন ছিল কোটা নিয়ে, কোটা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু হঠাৎ করে ছাত্রদের সঙ্গে কিছু লোক মিশে গেল এবং যারা স্লোগান তুলল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। আমি বিশ্বাস করি, পৃথিবীর বহু মানুষ বিশ্বাস করে যে এটা ছাত্র আন্দোলনের কোনো দাবি ছিল না। ছিল মুক্তিযোদ্ধাদের সন্তান, তাদের পরিবারের জন্য যে কোটা, সেই কোটাটাকে সঠিক জায়গায় নিয়ে আসা হোক, এবং সেই রায় সুপ্রিম কোর্ট দিয়েই দিয়েছিল। তাহলে তো আন্দোলন শেষ। তাহলে এই স্লোগান দিল কারা? এবং তারাই কিন্তু বাড়িয়ে নিয়ে গেল বাংলাদেশের ছাত্র সমাজের কাছ থেকে এক প্রকারে খুব রাজনৈতিক অঙ্কে হাইজ্যাক করা হলো এই আন্দোলনকে। যদি তা না হয়ে থাকে তাহলে আজকে শেখ হাসিনাকে বিদায়ের পর যখন বাংলাদেশ নতুন স্বাধীনতা বলছে, সেখানে দেখতে পাচ্ছি সংসদ ভবনে ঢুকে গিয়ে সিগারেট খাওয়া হচ্ছে, অসম্মান করা হচ্ছে বাংলাদেশের সংসদকে। এটা কি স্বাধীনতা? এটাই কি স্বাধীনতার আন্দোলন? স্বাধীনতা মানে তো উচ্ছৃঙ্খলতা নয়, স্বাধীনতা মানে দায়িত্ববোধ। গণভবন লুটপাট করে সেখান থেকে মাছ, খাবার দাবার, জিনিসপত্র, আসবাবপত্র, শাড়ি, এমনকি অন্তর্বাস অবধি চুরি করা হচ্ছে, সেটাকে নিয়ে চলে যাচ্ছে। এটা কি স্বাধীনতা আন্দোলনের এই ছবি? এটা কি ছাত্র? আমি বিশ্বাস করি না। বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের বাড়ি ঘরদোর আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হচ্ছে। এই দাবিতেই কি ছাত্র আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে? না, হিন্দুদেরকে বীভৎস রকম ভাবে প্রাণে মারা হচ্ছে,
পুলিশের থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বিল্ডিং জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মানুষ সমেত 400-র উপরে মানুষ মারা গেছে। এটাই কি দাবি ছিল ছাত্র আন্দোলনের? না, তাদের দাবি ছিল কোটা নিয়ে। তাহলে এই আন্দোলন কার হাতে চলে গেল হাইজ্যাক হয়ে? আমার মনে হয় সম্ভবত এটাকে নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ বোধহয় পুরোপুরি মুখ খুলতে পারছেন না। আমি বিশ্বাস করি বাংলাদেশের ছাত্র সমাজ যে আন্দোলন করেছিলেন তার সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একটা যৌক্তিকতা ছিল। তার খারাপ ভালো দিক আমরা আলোচনা করতে পারি না, তার পাশের একটা দেশে দাঁড়িয়ে। হ্যাঁ, তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কিন্তু আমি জানি এই ঘটনা বাংলাদেশের প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে পীড়া দিচ্ছে। শিল্পীদের মারা হচ্ছে, রবীন্দ্রনাথের মূর্তি নাকি ভেঙে দেওয়া হয়েছে। এটা কোন সভ্যতা? এটা কোন স্বাধীনতা? রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, তা বলে যার কারণে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন মুক্তি পেল, বাংলাদেশ স্বাধীন হলো, সেই মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে। এটা কোন ছাত্র আন্দোলনের দাবি ছিল? মুজিবের মূর্তিতে প্রস্রাব করে দেওয়া হচ্ছে। এটা কোন ছাত্র আন্দোলনের দাবি ছিল? পুলিশকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। এটা কি ছাত্র আন্দোলনের দাবি ছিল? ইসকন, রামকৃষ্ণ মিশন আক্রান্ত হচ্ছে, এটা কি ছাত্র আন্দোলনের দাবি ছিল? না। তাহলে ছাত্র আন্দোলনের যে কষ্ট, যে পরিশ্রম, সেইটার মধ্যে শেখ হাসিনার রাজনৈতিক বিরোধী যারা ছিলেন তারা বিষ বপন করে দিয়েছেন। জামাতের মতো দল যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, তাদের লোকেরা জয়োল্লাস করছে। এখন উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছে। বাংলাদেশের যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা শিল্পী, তারা সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় আহ্বান করছেন যে স্বাধীনতার আনন্দের নামে এই লুটপাট, অত্যাচার এবং সংখ্যালঘু নিপীড়ন বন্ধ হোক। তার মানে তারা তো সত্যি কথাই বলছেন। এই ছবিগুলো, এই ঘটনাগুলো, ভিডিওগুলো, এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলো যারা বাংলাদেশে হতে পারেন তারা সংখ্যাগুরু মুসলমান সমাজ, তারাও তো চাইছেন না। তাহলে জামাতের হাতে কি পুরোটা চলে গেল? যারা কট্টরবাদী, যারা শুধুমাত্র ভারত বিদ্বেষী নয়, তারা অন্য ধর্ম বিরোধী, তারা শুধুমাত্র ইসলামের প্রতিষ্ঠা সহিংস পদ্ধতিতেই তারা প্রতিষ্ঠা করতে চায়। যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হাসিনার বিদায় হতো ঠিক ছিল, তারা মনে করেছেন যে এটা নয়, তাদের ইচ্ছা, আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু এই ধরনের ঘটনাকে আমাদের ব্যথিত করছে এবং তার আঁচ কিন্তু পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশের ম্যাপের দিকে যদি আপনি তাকান, দেখবেন তার মাথার ওপরে সিকিম রয়েছে, আর একদিকে রয়েছে পুরোটা পশ্চিমবঙ্গ, আর একদিকে রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, যা ভয়ঙ্কর ইঙ্গিত দেয়। আর সিকিমের, বাংলাদেশের মাথার উপরে সিকিম, সিকিমের পরেই চায়না। চীন চায় অধিগ্রহণ করতে। চীন চায় যখন খারাপ সময়, অশান্তির সময়, মানুষের অর্থ কষ্ট, সেই সময় সাহায্য দেওয়ার নাম করে ঢুকে পড়ো, তারপর সেই দেশ দখল করো আর ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশের ক্ষতি করো। যদি বাংলাদেশে একবার তারা অর্থ সাহায্য দেওয়ার নাম করে ঢুকে পড়তে পারে, শেখ হাসিনার সরকারকে তারা ভালো কি মন্দ বাংলাদেশের মানুষ বিচার করবে, তাদের জন্য ঠিক ছিল কি ভুল ছিল। কিন্তু শেখ হাসিনার সরকারকে নিজেদের পক্ষে আনবার বিরাট চেষ্টা করে পুরোপুরি সফল হতে পারেনি চীন। তাই তারা চাইছিল যে একটা বদল হোক। তাই ছাত্র আন্দোলনকে কি হাইজ্যাক করা হয়নি, এই প্রশ্ন উঠে আসছে। আবার বলছি, এই লুটেরারা ছাত্র, বাংলাদেশের ছাত্র সমাজ হতে পারে না। তাদের কথাবার্তা, তাদের আহ্বান আমরা শুনেছি। তারা সংখ্যালঘু হিন্দুকে মারা, বিতরণ করা, একটা ঘরে সব পরিবারকে মেরে ফেলছে তারা। প্রচুর পরিবারের ওপরেই ছবি আসছে। এটা তো হতে পারে না। কিছু মানুষ কিছু মন্দির আটকাবার চেষ্টা করছেন, বাধা দেওয়ার চেষ্টা করছেন যাতে অশান্তি না হয়, আগলাবার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও এমন কোন মানুষেরা রয়েছেন সেই দেশে যারা বাংলাদেশের ভাবমূর্তি ম্লান করে দিচ্ছেন পৃথিবীর দরবারে? প্রশ্ন এখানে। সেই আঁচ এই বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে না তো, পড়বে না তো? ভারত সরকার যথেষ্ট রকম সজাগ রয়েছে।
বাংলাদেশের যেই সরকার আসুক বা থাকুক না কেন, যে রাজনৈতিক দলের, ভারতবর্ষের বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, যে সম্মান, যে সচেতনতা তা ছিল, আছে এবং থাকবে। ভারতবর্ষে তখন কেন্দ্রে ক্ষমতায় ছিলেন ইন্দিরা গান্ধী, তখন কিন্তু বাংলাদেশের পাশে ভারত দাঁড়িয়েছিল। আজকে ভারতবর্ষে শাসন ক্ষমতায় বিজেপি রয়েছে, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে এনডিএ সরকার চলছে, তার পাশে দাঁড়িয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কারণ তারাও 71 সালে কিন্তু তার ঠাকুমা ইন্দিরা গান্ধী, প্রয়াত প্রধানমন্ত্রী, তিনিও সাহায্যের হাত বাড়িয়েছিলেন। ভারতবর্ষে কোন রাজনৈতিক দল শাসনে রইল, বাংলাদেশে কোন রাজনৈতিক দল শাসনে রইল, তা দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কে কোনো ফাটল হয় না। আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, কিন্তু যে চিত্র বাংলাদেশের দেখছি আমাদের কোথাও ব্যথা দিচ্ছে, কোথাও মনে হচ্ছে মানবতার বিরুদ্ধে কেউ কোনো জেহাদি শক্তি মাথা তুলতে চাইছে। রুদ্রলতা, আপনি যেরকম বললেন তার সঙ্গে প্রাসঙ্গিকতা রেখে একটা প্রশ্ন করবো যে কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশের মুসলিম ভাইরা নিজ দায়িত্বে মন্দিরগুলো পাহারা দিচ্ছে, সংখ্যালঘু ভাই বোনেদের নিরাপত্তা দিচ্ছে। পাশাপাশি বেশ কিছু হিন্দু নিপীড়নের বেশ কিছু ছবিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন উঠছে, কেন বাংলাদেশে বারংবার আক্রমণের মুখে পড়ছে হিন্দুরা? হিন্দু শূন্য হচ্ছে কি বাংলাদেশ? দেখুন, কেন পাহারা দিতে হবে? অবশ্যই ধন্যবাদ সেই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের যারা সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছেন। সে দেশের সংখ্যালঘু মানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি প্রভৃতি ধর্মের মানুষ। মেজর সংখ্যা লঘু বলতে হিন্দুরাই। যারা বাংলাদেশ যখন তৈরি হলো সেই সময় তারা সংখ্যায় ছিলেন হচ্ছে প্রায় 23% কাছাকাছি, 25-23%। আজকে 8%-এর নিচে নেমে গেছে এই অত্যাচারের জন্য। পাহারা দেওয়া হচ্ছে মানেই এখানে আতঙ্ক আছে। সৌহার্দ্যের কথা তারা বলছেন মানেই কিন্তু সৌহার্দ্যহীনতার কোনো ঘটনা অবশ্যই ঘটছে। এবং যে ছবিগুলো, ভিডিওগুলো চলে আসছে, রক্তপাত, মৃত্যু সংখ্যালঘু হিন্দুদের, তা মিথ্যে নয়, এটা প্রমাণিত। এই কট্টর জেহাদি কিছু শক্তি রয়েছে যারা কেবলমাত্র একটা ধর্মেরই শাসন হোক চাইছেন বাংলাদেশে, এবং সেটা অন্যায়ভাবে চাইছেন। বাংলাদেশের পুলিশ বলুন না কি কাজ করলো, একটা হোটেলে জ্যান্ত মানুষ জ্বালিয়ে দেওয়া হলো। রাহুল আনন্দ একজন শিল্পী যিনি বিশ্ববিখ্যাত, তার বাড়ি শেষ করে দেওয়া হলো, তার বাদ্যযন্ত্র, মিউজিক সব ভেঙে দেওয়া হলো। এটা কি হচ্ছে? ভয়ঙ্কর ঘটনা। হিন্দু হত্যা বাংলাদেশে, মোমবাতিওয়ালা বুদ্ধিজীবী, আমি একদম টু বি স্পেসিফিক নাম করেই বলবো, কৌশিক সেন, অপর্ণা সেনরা চুপ কেন? দেখুন, চুপ কেন তারাই তো বলতে পারবেন। তারা পশ্চিমবঙ্গের মানুষের যখন জীবন শেষ হয়ে গেছে, লুণ্ঠিত হচ্ছে, সেই লুণ্ঠনকারীদের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিরুদ্ধে তারা একটাও মুখ খোলেননি। তারা বাংলাদেশ নিয়ে মুখ খুলবেন জানি না। যারা নিজেদের প্রতিবেশীরা যখন চুরি, ইজ্জত চুরি শাসক দলের পশ্চিমবঙ্গে, সেটাকে নিয়ে কোনো কথাই বলেন না। কেউ বলেন যে তাদের ব্যক্তি স্বার্থ রয়েছে, কেউ কাঁচা বাংলা ভাষায় বলেন ধান্দা। আমার শুনতেও খারাপ লাগে, কারণ তারা আমার সম্মানীয়। কিন্তু তারা যে মুখ বন্ধ করে রেখে দিয়ে অন্যায়কে শাসক শ্রেণী, পশ্চিমবঙ্গে শাসক দল, তারা আরো ঘটাতে পারে চুরি, ইজ্জত চুরি। আমি আর সেই লিস্টগুলো বলছি না, পশ্চিমবঙ্গের মানুষের মুখস্থ। তাদের বাড়তে সাহায্য করেছেন, তাদের দৌরাত্ম্য বাড়াতে সাহায্য করেছেন, ভোট লুট হতে সাহায্য করেছেন। এখানে ভোটের নামে গণতন্ত্র ধ্বংস হয়। পুলিশের রিভলভার ঘোরে তৃণমূলের ক্রিমিনালের হাতে। এখানে তৃণমূলের প্রার্থীরা ভোটে জিততে ব্যালট পেপার খেয়ে নেন, নাহলে পুলিশ বা সরকারি আধিকারিক বা অফিসারদের ট্রান্সফারের হুমকি বা প্রমোশনের লোভ দেখান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির মাথার উপরে রীতিমতো ইউরিনেট করার যে অভিযোগ উঠেছে, এবং বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের আবহেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন নেটিজনদের একাংশ। সারা পৃথিবীর মানুষই এটা নিয়ে উষ্মা প্রকাশ করছে এবং নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। দেখুন, আমার বাবার সঙ্গে আমি বড় হওয়ার পরে আমার মতের অমিল হতেই পারে, আমি পিতৃ পরিচয় তো অস্বীকার করতে পারি না। শেখ মুজিবের জন্যই ওই দেশটা স্বাধীন। যে স্বাধীন মানুষ এত ওখানে লাফালাফি করছেন, আন্দোলন করছেন, তারা যদি স্বাধীন না থাকতেন, জামাত
জামাতের ইচ্ছায়, যে জামাত পাকিস্তানকে সাপোর্ট করতো, যে জামাত শেখ মুজিবের এই যে আন্দোলন, স্বাধীনতার যে আন্দোলন ছিল বাংলাদেশে, সেই আন্দোলনের পক্ষে ছিল না। ইতিহাস সেই কথা বলছে। তারা বাংলাদেশের পাকিস্তানে থেকে যাওয়ার পক্ষেই ছিল। এই অশান্তিরাজ সরকারের পতন, শেখ হাসিনার বাবা ছিলেন মুজিবুর রহমান, তার জন্য যে স্বাধীনতা, তার কন্যা শেখ হাসিনা, তিনি, তার রাজনৈতিক দল, সেটা তো অন্য বিষয়, সেটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয়, কিন্তু তা বলে জাতির জনক তাদের দেশে তার মূর্তিতে প্রস্রাব, মূর্তি ভাঙা, এই বেদনার। নিজের পিতৃ পরিচয়কে যদি কেউ অস্বীকার করতে চায়, সেটা তাদের দেশের ইচ্ছা, কিন্তু সারা পৃথিবীর অন্যান্য দেশ তারা বলছে এ বড়ই বেদনার, এ বড়ই লজ্জার। বাংলাদেশের অশান্তির পিছনে কি তবে পাকিস্তানের হাত? বাংলাদেশ কি আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে? দেখুন, সেটা হয়ে গেলে বাংলাদেশের বিরাট বড় সর্বনাশ। তারা পাকিস্তানের দিকে দেখতে পাচ্ছে, সারা পাকিস্তান এখন বলছে, যারা ভারতবর্ষের অমঙ্গল কামনা করতে প্রত্যেক কথায়, বাংলাদেশ পাকিস্তানের দেশবাসী বলছেন যে আমাদের দেশে যদি নরেন্দ্র মোদীর মতো একটা প্রধানমন্ত্রী হতো তাহলে আমরা বেঁচে যেতাম। তারা ভারতবর্ষের কাছে আটা চেয়ে ভিক্ষা করছে, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যদি চীন বা পাকিস্তানের পাল্লায় যদি বাংলাদেশ পড়ে, তাহলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও আরো খারাপ হবে। রুদ্রনীতা, আপনি ঠিক যেরকমটা বললেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরেই তার যে সরকারি বাসভবন, সেখানে যে লুটত রাজ চলে, রীতিমতো লুম্পেন চালান কিছু বিক্ষোভকারীরা, এবং সেখানে আমরা দেখতে পাই একজন মহিলার যে একদম প্রাইভেট বসন, সেটিকেও যেরকম ভাবে মানে প্রজেক্ট করা হয়, তো সেখানে দাঁড়িয়ে এই অশ্লীলতাকে কি স্বাধীনতা বলে? আমি আবার বলছি, এই অশ্লীলতা, এই লুটপাট, এই হিংসা, এই সংখ্যালঘু নিধন, ভয় দেখানো, এটা তো স্বাধীনতা নয়, নতুন স্বাধীনতা নয়। বরং এই ঘটনাগুলোই প্রমাণ দিচ্ছে যে ছাত্র আন্দোলন আসলে হাইজ্যাক হয়ে গেছে। ছাত্রদের মতো আমরা অনেককেই দেখতে পাচ্ছি যারা, আমি বিশ্বাস করি, বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র সমাজ নয়। বন্ধ হোক অবিলম্বে এইসব, সংখ্যালঘু হিন্দুরা বাঁচুক, আর যাতে মন্দির পাহানাদের দেওয়া হয়, সেই ঘটনা ঘটুক। গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটা সরকার তৈরি হোক যেখানে বাংলাদেশ আবার নিজের গরিমায় ফিরে যেতে পারে। ঈশ্বরের কাছে আমি সেই কামনা করব। ধন্যবাদ। হাসিনার পতনে ভারতবর্ষের বিপদ কতটা বাড়ে? দেখুন, চায়না হাসিনাকে কন্ট্রোল করতে চেয়ে বিফল হয়েছে, কিন্তু চায়নার কথা জানা যায় যে তার অপোজিট দল, আওয়ামী লীগের অপোজিট দল বিএনপি, মানে খালেদা জিয়ার দল, তারা সাপোর্ট করে। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে ভারতবর্ষের এবং বাংলাদেশ উভয়েরই সর্বনাশের প্রদীপ জ্বালানো কিন্তু চায়নার একান্ত ইচ্ছা। ঠিক যেভাবে আর্থিকভাবে ভেঙে পড়া শ্রীলঙ্কাকে সাহায্য দেওয়ার নাম করে কিনে ফেলে শেষ করতে চেয়েছিল চায়না, এবং ভারত গিয়ে আলটিমেটলি বাঁচায়। আমরা সেই ভয়ে রয়েছি। এটা শুধু ভারত বা বাংলাদেশের বিপদ নয়, পৃথিবীর বিপদ। আমার শেষ প্রশ্ন রুদ্রনীতা আপনাকে, যে ছাত্ররা রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ মিছিল করেছিল, সেই ছাত্ররাই কি করে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙতে পারে? প্রশ্ন তুললেন তসলিমা নাসরিন, কি বলবেন? দেখুন, আমার মনে হয় যে আবার ন্যায্য প্রশ্ন, কিন্তু পরিষ্কার যে সত্যি তো, যারা রবীন্দ্রনাথের গান গাইছেন, যাদের দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথেরই লেখা, সেই ছাত্র আন্দোলন এটা নয়। ছাত্র আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে কিছু অছাত্রের কাছে, যাদের দেখে মনে হচ্ছে উপর থেকে শুভবুদ্ধি সম্পন্ন ছাত্র সমাজ কি বিপদগামী হয়ে গেল। লুট তো হয়েছে এই ছাত্র আন্দোলনে, এতগুলো নাশকতামূলক, এতগুলো বিভেদকামী ঘটনা। ছাত্রদের দাবি ছিল না, তাদের দাবি ছিল কোটা। চলে গেছে 400 প্রাণ, পুলিশ থেকে শুরু করে, সংখ্যালঘু থেকে শুরু করে, ছাত্রদের প্রাণ গেছে, সবার প্রাণ গেছে। আবার বলছি, এরা ছাত্র নয়। সংরক্ষণ বিরোধী আন্দোলনের নামে বারংবার হিন্দু মন্দির ও প্রতিষ্ঠানের উপর আক্রমণ হচ্ছে। আজ থেকে অনেক বছর আগে লজ্জা উপন্যাসে তসলিমা নাসরিন লিখেছিলেন, তিনি লিখেছিলেন, বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা হয় না, হয় ধর্মীয় সন্ত্রাস, পুরোটাই একতরফা, কোনো একটা ছুতো পেলেই হলো, চলে হিন্দুদের উপর নিষ্ঠুর নির্যাতন। কথাটা আজ কত প্রাসঙ্গিক ভাবলে অবাক লাগে। সেই তসলিমা নাসরিনকে তো পশ্চিমবঙ্গ থেকে বের করে দিয়েছিল বামফ্রন্ট সরকার। দেখুন, বামফ্রন্ট বা সিপিএম কে নিয়ে বলতে চাই না, যিনি তসলিমা নাসরিনকে এখান থেকে
তাড়িয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে। শুধু একটাই কথা বলবো যে তিনি যা বলেছেন তা সত্যি, শুধু তাই নয়, ওদের ওখানে যারা নিরপেক্ষ ব্লগার রয়েছে তারা যখন এই উগ্র ইসলামী মৌলবাদ নিয়ে তারা প্রতিবাদ করতেন, তারাও নিজেরা সংখ্যাগুরু সেই দেশের, মানে মুসলমান বাংলাদেশে, তাদেরকেও কিন্তু খুন হতে হয়েছে একের পর এক। দিস ইজ টু মাচ অ্যান্ড ডেঞ্জারাস। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা চাই বাংলাদেশ শান্ত হোক, আবার শান্তি ফিরে আসুক গণতান্ত্রিক পদ্ধতিতে, কোনো উগ্রবাদ, কোনো জামাত, কোনো মৌলবাদ দিয়ে নয়।